14 প্রতিশ্রুতি দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা। 1-11-এর সংস্কারবাদীদের অনেক পরিকল্পনা ঠাঁই পেয়েছে বলছেন বিশ্লেষকরা। প্রচারণায় জমজমাট নির্বাচনী মাঠ, ভোট টানতে বৃষ্টি বিঘ্নিত দিনেও দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন ভোটাররা। নানা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। ডক্টর কামাল হোসেনের ওপর হামলার ঘটনায় 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশকে ইসির নির্দেশ। বেগম জিয়ার প্রার্থী নিয়ে রিটের শুনানিতে তৃতীয় বেঞ্চের প্রতি আবারও অনাস্থা। শুনানি পেছানোর কারণে বেগম জিয়া ক্ষতিগ্রস্ত হলে দায় আইনজীবীদের, মন্তব্য আদালতের। এবং নির্বাচনে ধানের শীষ প্রতীকে জামায়াতের 22 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় বিভিন্ন মহলে সমালোচনা। স্থানীয় পর্যায়ে সংখ্যালঘুদের ওপর নেতিবাচক প্রভাবের আশঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি পারমিতা হিম। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলে যাচ্ছি সেখানে। দিবালোকে হত্যা এবং এই হত্যার সঙ্গে জড়িত বিএনপি, এরা আজকে প্রমাণিত সত্য, তদন্তে বেরিয়ে এসেছে তাদের নাম। এই হত্যাকাণ্ড পর্যন্ত তারা চালিয়েছে, তাদের উদ্দেশ্য ছিল আমাদের যারা সংসদ সদস্য তাদেরকে হত্যা করবে, নেতা কর্মীকে হত্যা করবে। এবং 21শে আগস্ট গ্রেনেড হামলায় কোনো মতো আমি বেঁচে গিয়েছি, কিন্তু আইবি রহমান সহ আমাদের 22 জন নেতা কর্মী এবং আরো 2 জন যাদের নাম কখনো পাওয়া যায়নি তারা নিহত হয়। এইরকম একটা অরাজক পরিস্থিতির মধ্যে ইমার্জেন্সি আসে। এরপর আমরা নির্বাচনে জয়ী হই। নির্বাচনে 2008-এর নির্বাচনে বাংলাদেশের মানুষ আমাদের ভোট দিয়েছিল। আজকে 2008 থেকে 2018 এই 10 বছর আজকে বাংলাদেশ আমরা কঠোর হস্তে সন্ত্রাস দমন করতে সক্ষম হয়েছি। আমরা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশের যে দুর্নামটা ছিল দুর্নীতি দেশ, সেই দুর্নাম আমরা ঘুচিয়ে দিয়েছি। আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। জাতির পিতা যেখানে স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন, আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে আমরা মর্যাদা পেয়েছি। আজকে বাংলাদেশের আধুনিক প্রযুক্তি শিক্ষা, ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত হয়েছে এবং আমাদের উন্নয়নের মূল লক্ষ্য যে তৃণমূলের মানুষ, গ্রামের মানুষ, আজকে সেই গ্রামের মানুষেরও আর্থসামাজিক উন্নতি হচ্ছে। আমরা এইভাবে আমাদের পরিকল্পনা নিয়েছি। আমাদের পরিকল্পনায় সবসময় আমরা গুরুত্ব দিয়েছি গ্রামীণ অর্থনীতিকে, যেন গ্রামের মানুষ আর্থসামাজিকভাবে উন্নত জীবন পেতে পারে। আজকে আমরা সেটা করতে সক্ষম হয়েছি। আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি এদেশে যারা একেবারে হতদরিদ্র, প্রতিবন্ধী, যারা কর্মক্ষম না, প্রত্যেকের ঘরে ঘরে সেই সাহায্য পৌঁছে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, প্রতিটি ক্ষেত্রে আমরা ব্যাপকভাবে কাজ করে মানুষের মাঝে একটা আত্মবিশ্বাস সৃষ্টি করতে পেরেছি যে তাদের জীবনটা সুন্দর হতে পারে, উন্নত হতে পারে, গুরুত্বপূর্ণ হতে পারে এবং প্রত্যেকেরই সমাজের জন্য একটু কাজ করার সুযোগ আছে, সেটা আমরা সৃষ্টি করেছি। আমাদের তরুণ সমাজ, তাদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা যেমন করেছি, শিক্ষার দ্বার উন্মোচন করেছি, তাদের আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছি। কারণ সকলেই যে উচ্চ শিক্ষা গ্রহণ করবে তা নয়, কিন্তু তারা যাতে কর্মক্ষম হতে পারে তার জন্য ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করেছি। তাদের ট্রেনিং দিয়ে, শিক্ষা দিয়ে তারা যেন কাজ করে খেতে পারে, দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমাদের গৃহীত প্রতিটি পদক্ষেপই ছিল সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করা। এই দেশে একটা সুন্দর ব্যবসা বাণিজ্য পরিচালনা করবার পরিবেশ আমরা সৃষ্টি করেছি। অন্তত এটুকু বলতে পারি
সেই হাওয়া ভ্রমণের মতো মানে আর একটা বিকল্প সরকার তৈরি করে সেখানে বসে ওই দুর্নীতি করা, জঙ্গিবাদ সৃষ্টি, সন্ত্রাস, গ্রেনেড হামলার ষড়যন্ত্র বা 10টা অস্ত্র পাচারকারী, এই ধরনের পরিবেশ কিন্তু আমরা সৃষ্টি করি নাই। সরকার সরকার মতো চলেছে, জনগণের সেবক হিসেবে কাজ করেছে, জনগণের সেবা দিয়েছে, আর তার শুভ ফলটা জনগণ পেয়েছে। যত পরিকল্পনা আমরা নিয়েছি তার প্রত্যেকটা শুভ ফল এদেশের মানুষের কাছে পৌঁছে গেছে, যে কারণে আজকে মানুষের ভাগ্য পরিবর্তন ঘটেছে, মানুষের জীবন উন্নত হয়েছে। আমরা জানি যে আমাদের যারা বিরোধী দল তারা সমালোচনা করবে, তারা অনেক কিছুই বলবে, আর যারা 2008-এ নির্বাচনে ক্ষমতা আসতে পারেনি, 2014-তে অগ্নি সন্ত্রাস করে শত শত মানুষ হত্যা করে, শত শত হাজার হাজার গাড়ি পুড়িয়ে যারা নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল, যারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল ওই বিএনপি জামাত জোট, নিরীহ মানুষকে বোমা মেরে মেরে, চলন্ত বাসে আগুন দিয়ে বোমা মেরে, মলোটভ ককটেল মেরে যারা এই হত্যাকাণ্ড চালিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে চেয়েছিল, জনরোষের কাছে তারা ব্যর্থ হয় এবং মানুষ নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করে পুনরায় দেশ পরিচালনার দায়িত্ব দেয়। 2014 সেই ধরনের অবস্থা মোকাবেলা করেও আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করি। ঠিক 1 বছরের মধ্যে আমরা দেখি 2015-তে ওই বিএনপি জামাত আবার তাদের স্বরূপে বিরাজমান হয়, আবার তাদের অগ্নি সন্ত্রাস শুরু হয়। তারা মসজিদে আগুন দেওয়া থেকে শুরু করে কোরআন শরীফ পড়ারত অবস্থায় মানুষ হত্যা করা, এবং তাদের অগ্নি সন্ত্রাস কত জীবন কেড়ে নেয়। এখনো কত মানুষ সেই পোড়া ঘা নিয়ে, সেই পোড়া শরীর নিয়ে জীবন যাপন করছে, কাজ করতে পারে না, পরিবারগুলি আজকে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, তারা মানবিত জীবন যাপন করছে শুধু এদের ওই অগ্নি সন্ত্রাসের কারণে। একজন রাজনীতিবিদ জনগণের জন্য রাজনীতি করে, জনগণের কল্যাণে রাজনীতি করে। মানুষ পুড়িয়ে, নিরীহ মানুষ পুড়িয়ে মানুষ হত্যা করা, এটা কোন ধরনের রাজনীতি? যারা এভাবে মানুষের সর্বনাশ করেছে, ক্ষমতায় থেকে মানুষের সম্পদ কেড়ে নিয়েছে, বিদেশে পাচার করেছে, মানুষের অত্যাচার করেছে, আবার যখন ক্ষমতা নেই মানুষ পুড়িয়ে হত্যা করে কত মানুষের ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তারা কিভাবে, কোন মুখে জনগণের কাছে ভোট চাইবে? ভোট চাইতে যে কি বলবে? মানি লন্ডারিং কেস, খালেদা জিয়ার 2 পুত্রই ধরা পড়েছে, সিঙ্গাপুরে ধরা খেয়েছে, আমেরিকায় ফেডারেল কোর্টে ধরা পড়েছে। কোর্ট অফ জাস্টিস স্পষ্টভাবে রায় দিয়েছে এবং তাদের গোয়েন্দা সংস্থা সে সাক্ষী দিয়ে গেছে। দুর্নীতি, খালেদা জিয়া নিজেই একদিকে যেমন এতিমের অর্থ আত্মসাৎ করেছে, অপরদিকে নাইকো কেস, কানাডা পুলিশ অপেক্ষা করে আছে, আমেরিকা FBI গোয়েন্দা সংস্থা অপেক্ষা করে আছে এই মামলায় তারা সাক্ষী দেবে, কারণ তাদের তদন্তে ধরা পড়েছে খালেদা জিয়া ঘুষ নিয়েছে, দুর্নীতি করেছে, তার মন্ত্রী, ক্যাবিনেট যারা মন্ত্রী ছিল তারা দুর্নীতি করেছে, এটা তাদের কাছেই ধরা। এটা শুধু আমরা না, আন্তর্জাতিকভাবে ধরা খেয়েছে তারা। তাহলে দোষ তারা কাকে দেবে? কার কথা বলবে? আর এই দুর্নীতিবাজদের সাথে এবং 10টা অস্ত্র চোরা কারবারির যারা সাজাপ্রাপ্ত, 21শে আগস্ট গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত, তাদের উদ্ধার করতে নেমেছেন আমাদের কিছু জ্ঞানী গুণী এবং স্বনামধন্য বা আমরা বলি একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী হয়েও তারা উদ্ধার কাজে নেমেছে। কাদের? দুর্নীতিবাজ, খুনি মামলার আসামি, সাজাপ্রাপ্ত এবং যুদ্ধাপরাধী। যে যুদ্ধাপরাধীদের আমরা বিচার করেছি, যুদ্ধাপরাধী হিসেবে শাস্তি কার্যকর হয়েছে, তাদেরই ছেলেরা নমিনেশন পায় এদের হাত থেকে। পৃথিবীর কোন দেশে যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে
যারা যুদ্ধাপরাধী, সাজাপ্রাপ্ত, তাদেরকে কেউ কখনো কোনো স্থান করে দেয় না। আর কি দুর্ভাগ্য আমাদের, যারা জ্ঞানগর্ভ ভাষণ দেয়, যুক্তি দেখায়, বুদ্ধি দেয়, বড় বড় কথা বলে, একেবারে এত আদর্শের বুলি আওড়ায়, আজকে তাদের আদর্শহীনতা, আজকে তাদের সব ধরনের সেই উচ্চবাচ্য সবকিছুই যেন কোথায় হারিয়ে গিয়ে তারা এখন হাত মিলিয়েছে এই দুর্নীতিবাজদের সাথে, হাত মিলিয়েছে খুনিদের সাথে, হাত মিলিয়েছে অস্ত্র চোরা কারবারিদের সাথে। কিসের স্বার্থে? কেন? এটাই প্রশ্ন। 10 বছরে আমরা 2008 নির্বাচনী ইস্তাহারে বলেছিলাম দিন বদলের সনদ, ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলব। আজকে মানুষের ঠিকই দিন বদলেছে। আজকে যারা একেবারে হতদরিদ্র ছিল তারাও দুমুঠো খেতে পারছে। যারা গৃহহারা তাদের আমরা ঘর তৈরি করে দিচ্ছি। যারা চিকিৎসা পেত না মা বোনদের কাছে আমরা চিকিৎসা পৌঁছে দিচ্ছি, বিনা পয়সায় ঔষধ দিচ্ছি, ছেলে মেয়েদের বিনা পয়সায় বই দিচ্ছি, বৃত্তি দিচ্ছি, বৃত্তি টাকা মায়ের কাছে মোবাইল ফোনের মধ্যে পৌঁছে যাচ্ছে। আমরা উচ্চ শিক্ষার সুযোগ করে দিচ্ছি, শিক্ষাকে বহুমুখী করে দিচ্ছি, ট্রেনিং দিচ্ছি, কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আজকে বাংলাদেশের প্রবৃদ্ধি 7.86 ভাগে উন্নীত হয়েছে। মাথা পিছু আয় 1751 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আজকে আমরা বিদেশে কর্মসংস্থার ব্যবস্থা করেছি। আজকে লক্ষ লক্ষ মানুষ বিদেশে যেতে পারছে, কাজ করতে পারছে। আজকে একটা গ্রামেও যেখানে এক সময় একটা কুড়ে ঘর পেত না মানুষ, আজকে সেখানে ধীরে ধীরে মানুষের আর্থিক সচ্ছলতা এসে তারা কিন্তু অনেক জায়গায় দালান কোঠাও উঠছে। যেখানে বিদ্যুতের জন্য হাহাকার ছিল, আজকে আমরা প্রায় 90% এলাকায় বিদ্যুৎ, 93% এলাকায় বিদ্যুৎ দিয়েছি। 1600 মেগাওয়াট থেকে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করেছি। এমনকি আমাদের একেবারে খেটে খাওয়া মানুষ, দিন শেষে একজন দিনমজুর যে টাকা কামাই করে, যে 2 থেকে 3 কিলো শুধু চাল কিনতে হিমশিম খেত, আজকে যে টাকা কামাই করে সেটা দিয়ে প্রায় 8-10 কিলো চাল কিনতে পারে। এখন অনেকে ভালো চাল খায়, আর যদি একটু মোটা চাল আরো বেশি কিনতে পারে। এই যে মানুষের ভিতরে যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা তো আমরা নিয়ে এসেছি। আজকে ব্যাপকভাবে রাস্তাঘাটে যে উন্নতি করে দিয়েছি। রেল মন্ত্রণালয় ছিল না, আমরা রেল মন্ত্রণালয় করেছি। আজকে রেলের উন্নতি করেছি, মানুষের চলাচল রেলে যাত্রা শুরু হয়েছে। নদীপথগুলি খনন করে নৌপথগুলি আবার পুনরুদ্ধারের কাজ আমরা শুরু করেছি, করে যাচ্ছি। রাস্তাঘাট, পুল, ব্রিজ ব্যাপকভাবে আমরা করে দিয়েছি। ভবিষ্যতে আরো উন্নত করবার পরিকল্পনা আমাদের হাতে রয়েছে। আজকে আমরা, আমাদের লক্ষ্যই হচ্ছে যে 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী আমরা যেমন উদযাপন করব, আবার 2021 সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। 2020 সালের 17ই মার্চে জাতির পিতার জন্ম, আর 2021 সালের 26শে মার্চ আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। 2020 থেকে 2021 এই বছর আমরা মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি। আমরা তার বছরব্যাপী তার জন্ম শতবার্ষিকী উদযাপন করেই আমরা চলে যাব, উদযাপন করব আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করব বাংলাদেশে, তখন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। কোনো মানুষ গৃহহারা থাকবে না, ক্ষুধার্ত থাকবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না, এটা আমাদের অঙ্গীকার। এবং সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। সেই সাথে বেকার সমস্যা দূর করবার জন্য একদিকে যেমন ট্রেনিং দিচ্ছি,
বিনা জামানতে কর্মসংস্থান ব্যাংক থেকে যাতে ঋণ পায় সে ব্যবস্থা করছি এবং বহুমুখী কর্মর সুযোগ করে দিচ্ছি, যে কেউ একটু উদ্যোগী হলেই নিজে উদ্যোগ নিয়ে কাজ করে ব্যবসা বাণিজ্য করে নিজে যেমন অর্থ উপার্জন করতে পারবে, আবার আরো বহু মানুষকে চাকরি নিজেই দিতে পারবে, সেই ধরনের একটা পরিকল্পনা নিয়েই কিন্তু আমরা দেশ পরিচালনা করছি। আজকে যে 90% মানুষের ঘরে আলো আমরা জ্বালাতে পেরেছি, আজকে যে আমরা বাংলাদেশকে ক্ষুধামুক্ত করতে পেরেছি, বাংলাদেশ যে আজকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষ আজকে খুশি, গ্রামের মানুষ বিশেষ করে সব থেকে বেশি উৎসাহিত। আমাদের মেয়েদের সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করার সাথে সাথে আমরা যারা দরিদ্র হতদরিদ্র, যেমন দুস্থ মায়ের জন্য আমরা ভাতার ব্যবস্থা করেছি, স্বামী পরিত্যক্তা বিধবাদের জন্য ভাতার ব্যবস্থা করে দিয়েছি। এই ভাতার ফলে তার সংসারে তার একটা স্থান পাচ্ছে, তাকে আর ঘর সংসার ফেলে চলে যেতে হচ্ছে না, তার সমাজে তার একটা জায়গা হচ্ছে, এই সুযোগটা তার জন্য আমরা করে দিয়েছি। বিনা পয়সা ওষুধ চিকিৎসা ব্যবস্থা করে দিয়েছি। আর ডিজিটাল বাংলাদেশ, এখন তো সারা বাংলাদেশে যেমন সকলে হাতে হাতে মোবাইল ল্যাপটপ ব্যবহার করছে, কম্পিউটার ব্যবহার করছে, ডিজিটাল সেন্টার থেকে প্রায় 200 প্রকারের সেবা পাচ্ছে। 10 বছরে যে পরিবর্তনটা আমরা এনেছি, এই পরিবর্তনটা আবার অনেকের চোখে পড়ে না। যখন মানুষ ভালো থাকে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়, তখন তারা বলে এটা নাকি স্বেচ্ছাচারিতা। স্বেচ্ছাচারিতাটা কিভাবে হলো, আমার সেটা প্রশ্ন। স্বেচ্ছাচারী কি দেখতে পেল তারা? তাদের নির্বাচনী স্থানে দেখলাম ঘোষণা করেছে যে 10 বছরের স্বেচ্ছাচারিতাকে নাকি পরিবর্তন করবে। তাহলে পরিবর্তন কি? জঙ্গিবাদ সৃষ্টি, বাংলাবাজ সৃষ্টি, মানি লন্ডারিং, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, বাংলাদেশ আবার সন্ত্রাস, আবার সেই ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা, আবার নির্বাচনের নামে প্রহসন, আর দেশের সমস্ত উন্নয়ন ধ্বংস করে দিয়ে দেশকে সম্পূর্ণভাবে আবার একেবারে অন্ধকার যুগে নিয়ে যাওয়া। এই পরিবর্তন তারা আনতে চান। ছিল তো ক্ষমতায়, 47 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 47 বছরের মধ্যে 39 বছরই তো এরা ক্ষমতায় ছিল। কি দিয়েছিল মানুষকে? কি পেয়েছে মানুষ? মানুষ কিছু না পেলেও ওই বিএনপি জামাত জোট, তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। যাদের কথা শুনেছি ভাঙ্গা সুটকেসের আগেন্দি ছাড়া কিছুই নাই, তারা তো কত সম্পদের মালিক। সম্পদ শুধু দেশ না, দেশে বিদেশেও তাদের সম্পদের মালিকারা বিরাট হিসাব চলে আসছে। ঘুষ দুর্নীতি করে তারা তাদের আদালতে আঙুল ফুটে কলা গাছ হয়েছে, যার জন্য আজকে দুর্নীতি মামলায় তারা হয় সাজাপ্রাপ্ত নয় আসামি। আর আমরা আমাদের উপর দুর্নীতির কথা অভিযোগ যখন এনেছিল ওয়ার্ল্ড ব্যাংক, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং আল্লাহর রহমতে এবং বাংলাদেশের মানুষ আমার সাথে ছিল। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি। ওয়ার্ল্ড ব্যাংক কোনো দুর্নীতি খুঁজে পায়নি। ওই কানাডার ফেডারেল কোর্ট স্পষ্ট বলে দিয়েছিল যে ওয়ার্ল্ড ব্যাংকের সব অভিযোগ মিথ্যা, ভুয়া, বানোয়াট। বাংলাদেশের মানুষের আমাদের কোনো কর্মের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মাথা হেঁট হোক সেটা কিন্তু করি নাই, বরং আজকে বিশ্বে বাংলাদেশের মানুষ যখনই যে বিদেশে যাচ্ছে তারা একটা সম্মান পাচ্ছে, মর্যাদা পাচ্ছে। বাংলাদেশ আজকে একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে, অন্তত সেইটুকু করতে সক্ষম হয়েছি। তাহলে স্বেচ্ছাচারিতাটা কোথায় হলো? ওনারা কি পরিবর্তন করে ফেলবেন? ঠিক আছে, খুব ভালো, পরিবর্তন তারা করুক, কিন্তু আজকে যারা এক হয়েছে তারা কারা? একদিকে স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী। সেই যুদ্ধাপরাধীরা কিভাবে নমিনেশন পায়? কিভাবে তারা প্রার্থী হয়? যারা বাংলাদেশই চায় না। আর তাদের দোসর কারা? আমাদের এই স্বনামধন্য যারা তত্ত্ব কথা দিয়ে অনেক মানুষকে বিভ্রান্তি করতে চেয়েছে। আমি আর কারণ নাম নিতে চাই না, কারণ আসলে নামটা নিতেও এখন মনে হয় যেন এই নামই মুখে আনা উচিত না।
আমার তাদের জন্য করুণা হয়, কারণ তারা দিকভ্রষ্ট, তারা ভ্রষ্টা হয়ে গেছে, তাদের আর কোনো নীতি নাই, নীতিভ্রষ্ট। কাজে এই নীতিভ্রষ্ট আদর্শহীন এরা কখনো মানুষকে কিছু দিতে পারে না, দিতে পারে নাই, পারবেও না, ভবিষ্যতেও দিতে পারবে না। কাজে এদের এদের মানে সম্পূর্ণভাবে আমি বলবো যে এরা বাংলাদেশে আদর্শে বিশ্বাস করে না। আজকে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের যে চেতনা নিয়ে এদের স্বাধীন হয়েছে, সেই চেতনা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের এই বিজয় দিবস আমরা এমন একটা সময় উদযাপন করছি যে মানুষ আজকে স্বাধীনভাবে মন খুলে এই বিজয়ের উল্লাস করতে পারছে, বিজয় দিবসটা তারা উদযাপন করতে পারছে। একটা সময় ছিল যে এটা উদযাপন করাই যেত না, ইতিহাস বলা যেত না, বিকৃত ইতিহাস বলতে পারত। এখন আর সে অবস্থাটা নাই, সে অবস্থার পরিবর্তন হয়েছে এবং এই ধারাবাহিকতাই বজায় থাকতে হবে, তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আর কেউ বাংলাদেশকে পিছনে ফেলতে পারবে না। 30শে ডিসেম্বর নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশের জনগণের উপর আমার আস্থা আছে, বিশ্বাস আছে। বাংলাদেশের জনগণ কখনো ভুল করে না, আর তাদের ভোটের অধিকার, তাদের সাংবিধানিক অধিকার আর কখনো কেউ কেড়ে নিতে পারবে না, সে সাহসও পাবে না। নৌকা মার্কা জনগণের মার্কা, এই নৌকা মার্কা দিয়ে এই দেশের স্বাধীনতা এসেছে, এই নৌকা মার্কা দিয়েই আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। এই নৌকা মার্কার ফলে আজকে বাংলাদেশের এই উন্নয়নের গতিতে বাংলাদেশ এগিয়ে বিশ্বে আজকে উন্নয়নের রোল মডেল হয়েছে। এই নৌকা মার্কা আছে বলেই আজকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে গ্রাজুয়েশন হয়েছে, উন্নীত হয়েছে। এই নৌকা মার্কা ছিল বলেই আমরা আজকে মহাকাশ জয় করেছি, স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি, পাশাপাশি বিশাল সমুদ্র সীমা যেমন অর্জন করেছি, আমাদের ল্যান্ড বাউন্ডারি অর্জন করেছি। আজকে বাংলাদেশের দারিদ্র্যের হার 21 ভাগে নেমে এসেছে। ইনশাআল্লাহ আগামী 5 বছর যদি আবার আমরা নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারি, এই দারিদ্র্যের হার আমরা অন্ততপক্ষে আরো 5-6 ভাগ কমিয়ে আনতে সক্ষম হব। বাংলাদেশে হতদরিদ্র বলে কিছু থাকবে না, প্রত্যেকটা মানুষের খাদ্যের ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা সবই আমরা করতে সক্ষম। যেটুকু বাকি আছে সেটাও আমরা করতে সক্ষম হব। সেজন্যই আমাদের আরো 5টি বছর সরকারে থাকা একান্তভাবে প্রয়োজন। সেজন্য আজকে বিজয় দিবসে আমি বাঙালি জাতির কাছে, বাংলাদেশের জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চাই, এই কারণে যে বাংলাদেশের এই অগ্রযাত্রার জন্য কেউ কেড়ে নিতে না পারে। স্বাধীনতা বিরোধী, খুনি, রাজাকার আলবদর, আল-শামস বাহিনী, বুদ্ধিজীবী হত্যাকারী, গ্রেনেড হামলাকারী, দুর্নীতিবাজ, ওই অস্ত্র চোরাকারবারি, সাজাপ্রাপ্ত খুনি আসামি, এরা কখনো এই দেশকে এগিয়ে নিয়ে যেতে দেবে না। আর আরেকটি কথা হচ্ছে যে ঐক্যফ্রন্ট হয়েছে, তারা সরকার গঠন নাকি করবে, তো সরকারের প্রধান কে হবে সেটা কিন্তু আজ পর্যন্ত জাতির সামনে দেখাতে পারে নাই। একটা প্রশ্ন রেখে যায়, তাদের সরকার প্রধান কে হবে? এতিমের অর্থ আত্মসাৎকারী সে হবে, না ওই 21শে আগস্ট গ্রেনেড হামলায় আইবি রহমানের হত্যাকারী সাজাপ্রাপ্ত আসামি সে হবে, না ওই রাজাকার বাহিনী বা যাদের যুদ্ধাপরাধী হিসেবে সাজা দিয়েছি তাদের কেউ হবে? সেটা তো স্পষ্ট করে তারা জানায় নাই, সেটা তো দেশবাসী জানে না। এবং দেশবাসীকেও সেই সিদ্ধান্ত নিতে হবে, দেশবাসীকেও বেছে নিতে হবে যে তারা কাকে চায়, তারা কি ধরনের সরকার চায়। সেটা দেশের উপরই, দেশের জনগণের উপরই আমি দায়িত্ব ছেড়ে দিলাম। আমি একটা কথাই বলবো যে নৌকা মার্কায় ভোট চাই, দেশের সেবা করে দেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন। এবং আমার বিশ্বাস আছে বাংলাদেশের জনগণ আমাদের ভোট দেবে।
সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বিজয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সরাসরি দেখছিলেন। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। 14 প্রতিশ্রুতি দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হয়েছে। জনগণের কল্যাণে জনমতের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। এতে ক্ষমতার ভারসাম্য এবং বিকেন্দ্রীকরণের কথাও উল্লেখ করা হয়। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় ঐক্যফ্রন্ট কি করতে চায় নির্বাচনী ইশতেহারের মাধ্যমে তা জাতির সামনে তুলে ধরতে সোমবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে হাজির হন ডক্টর কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জোটের শীর্ষ নেতারা। তাদের উপস্থিতিতে একদলীয় শাসনের অবসান ও ক্ষমতায় ভারসাম্য আনা সহ 14টি প্রতিশ্রুতি সম্বলিত ইশতেহার পাঠ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। একদলীয় শাসনের যেন পুনর্জন্ম না ঘটে তা নিশ্চিত করা হবে। ইশতেহারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার কথা বলা হয়েছে একটানা পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা হবে। একটানা পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। সংসদের ডেপুটি স্পিকার বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবে। পুলিশ ও সামরিক বাহিনী ছাড়া সরকারি অন্য চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমা রাখতে চায় না ঐক্যফ্রন্ট। কোটা থাকবে শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য, আর শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালুর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করা হয়। এতে জীবনের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে ইশতেহারে। যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলমান রাখার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এতে ক্ষমতায় গেলে পরিবহন নীতি প্রণয়ন, চিকিৎসা ব্যয় ও ওষুধের দাম কমানো, শ্রমিকদের বেতন বাড়ানো এবং কৃষি উৎপাদনকে লাভজনক করার অঙ্গীকার করেছে ঐক্যফ্রন্ট। ঘোষিত ইশতেহারকে সাম্প্রতিককালের বৈপ্লবিক প্রতিশ্রুতি হিসেবে অভিহিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষ তাদের অধিকার আদায়ে সোচ্চার হবে বলেও মন্তব্য করেন তিনি। মানুষ তাদের অধিকারগুলোকে আদায় করবে এবং যে অপশক্তি রয়েছে, যারা স্বাধীনতার চেতনাকে ধ্বংস করে দিতে চায়, যারা মানুষের অধিকারকে হরণ করতে চায়, তাদেরকে পরাজিত করবে। এর আগে অনুষ্ঠানের প্রারম্ভিক বক্তব্যে নির্বাচনের বিদ্যমান পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে কিনা সেটা নিয়ে নানান প্রশ্ন উঠছে। আমাদের ক্যান্ডিডেটের উপরে পেশি শক্তি চালানো হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। শেষমেশ জনগণই দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়টি নিশ্চিত করবে বলেও মন্তব্য করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ঐক্যফ্রন্টের ইশতেহারের নতুন কোনো চমক নেই, উপেক্ষিত হয়েছে জনগণের অধিকার, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন, জোটটির দেয়া 14টি প্রতিশ্রুতির মধ্যে ঘুরে ফিরে 2 মেয়াদে ক্ষমতার বাইরে থাকা বিএনপি জামায়াতের নানা অভিযোগই প্রতিফলিত হয়েছে। স্থান পেয়েছে 111-এর সংস্কারবাদীদের অনেক প্রস্তাবও। বিস্তারিত আজহার লিমনের রিপোর্টে। নানা জল্পনা কল্পনার অবসান ঘটে ইশতেহার ঘোষণা করল ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্য, নাগরিক নিরাপত্তা, দুর্নীতি দমন সহ 14টি শিরোনামে সরকার বিরোধী জোটটির প্রতিশ্রুতিতে ঠাঁই পেয়েছে বিদ্যুৎ, জ্বালানি, পররাষ্ট্রনীতির বিষয়টিও। ইশতেহারে ক্ষমতার ভারসাম্য শিরোনামে ঐক্যফ্রন্ট তুলে ধরেছে সংবিধান সংশোধনের কথা। ইশতেহারটাই রাজনৈতিক অভিলাষ প্রসূত, এর মধ্যে কখনোই কিন্তু দেশ এবং জনগণের কথা আমি খুঁজে পাচ্ছি না। ৭০ অনুচ্ছেদ বা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ক্ষমতা ভারসাম্য, এগুলো নিয়ে জনগণ ভাবে না, জনগণ ভাবে তাদের পেট নিয়ে। এ বিশ্লেষক মনে করেন, ঐক্যফ্রন্টের ইশতেহারে সরকারের কেন্দ্রে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলা হলেও নেই তৃণমূল কিংবা স্থানীয় সরকারকে শক্তিশালী করার কোনো প্রতিশ্রুতি। জোটটির কিছু ঘোষণা 111-এর সংস্কারবাদীদের প্রস্তাবের সঙ্গে মিলে যায় বলেও মত তাদের। সেরকম চমক কিছু দেখছি না। যেমন একটি আছে যে পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটা কিন্তু 111-এর সময় এটা কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি উভয় পক্ষের সংস্কারবাদীদের একটি দাবি ছিল। প্রতিহিংসা বা জিঘাংসা নয়, জাতীয় ঐক্যই লক্ষ্য শিরোনামে যুদ্ধাপরাধীদের বিচার চালিয়ে যাবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ঐক্যফ্রন্টের ইশতেহারে। তবে এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। উইথ অল ডিউ রেসপেক্ট টু ডক্টর কামাল হোসেন, আমি কোনো বয়োবৃদ্ধ বয়োজ্যেষ্ঠ লোককে অশ্রদ্ধা করতে চাই না। তিনি সম্ভবত এই ধরনের একটা ডিমেনশিয়াতে ভুগছেন, না হলে তিনি কিভাবে তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেন আমি যুদ্ধাপরাধীদের
বিচার আমরা চালিয়ে যাব। এছাড়া কোটা বাতিল হবার পর আবারও কোটা বাতিলের অঙ্গীকার কিংবা চাকরিতে বয়সসীমা উঠিয়ে দেবার প্রতিশ্রুতি তরুণদের মধ্যে আলাদা আকর্ষণ সৃষ্টি করতে পারবে না বলেও মনে করেন বিশ্লেষকরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এবার নির্বাচনী প্রচারণার খবর জানাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল, তেজগাঁও এলাকায় আছেন শাতিলা শারমিন এবং মালিবাগ এলাকায় আছেন শফিক মোহাম্মদ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাব তমালের কাছে। হ্যাঁ পারমিতা, সারা দেশে কিন্তু ভোটযুদ্ধ শুরু হয়ে গেছে। আমি রয়েছি ঢাকা 5-এ কিন্তু আমি দেখেছি যে কিছুক্ষণ আগে হাবিবুর রহমান মোল্লার পক্ষে একটি সমাবেশ ছিল। এই সমাবেশটি কিন্তু শেষ হয়ে গেছে এবং সমাবেশ থেকে কিন্তু তারা বলেছেন যে হাবিবুর রহমান মোল্লা যদি নির্বাচিত হন তিনি কোনগুলো আসলে সমস্যার সমাধান করবেন সেগুলো কিন্তু তিনি বলেছেন। আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা 5 কিন্তু মূলত 48, 49, 50 এই 3টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং এটি ছাড়াও কিন্তু 4টি ইউনিয়ন অর্থাৎ হচ্ছে যে দনিয়া, সারুলিয়া, মাতুয়াইল এবং হচ্ছে ড্যামরা, এই 4টি ইউনিয়ন নিয়ে মূলত ঢাকা 5 গঠিত। তো আমরা দেখেছি যে সেখানে কিন্তু অনেক ধরনের সমস্যা রয়েছে এবং হাবিবুর রহমান মোল্লার পক্ষে কিন্তু বলা হয়েছে যে যদি তিনি নির্বাচিত হতে পারেন তাহলে তিনি কিন্তু এই সমস্যাগুলো সমাধান করবেন। আপনাকে জানিয়ে রাখি কিন্তু যে এই যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্প্রতি ঢাকা সিটি কর্পোরেশনে যুক্ত করা হয়েছে। তো সে কারণে কিন্তু সেখানে গ্যাস সংকট রয়েছে, ধুলাবালির সমস্যা রয়েছে এবং সেটি ছাড়া কিন্তু অন্যান্য যে নাগরিক সমস্যা সেগুলো কিন্তু সমাধান করার আশ্বাস তিনি দিয়েছেন। তো আমরা আপনাকে জানিয়ে রাখি যে এই যে আসন ঢাকা 5, এই 5-এ কিন্তু ভোট সংখ্যা হচ্ছে 4,51,000 এবং ভোট কেন্দ্র 165। তো সব মিলে বলা চলে যে আমার কাছে এই ছিল সবশেষ। আজকে মূলত হাবিবুর রহমান মোল্লার কিন্তু আর কোনো নির্বাচনী সংযোগ নেই। তো এই মুহূর্তে শাতিলা রয়েছেন তেজগাঁয়ে। আমরা এখন যাবো শাতিলার কাছে। শাতিলা, এখন তেজগাঁও যে এলাকা আমি দাঁড়িয়ে আছি আসলে তেজগাঁও শিল্পাঞ্চলে। এখানে কিছুক্ষণ আগে পশ্চিম বেগুনবাড়ির দিকে প্রচারণা চালিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী জোনায়েদ সাকি এবং তার মার্কা ছিল আসলে কোদাল মার্কা। তিনি এখানে যে প্রচারণা চালিয়েছেন সেই প্রচারণার একটি বড় সময় তিনি কাটিয়েছেন আসলে বেগুনবাড়ির যে স্বল্প পুঁজির যে মানুষেরা আছেন তাদের বাসায় এবং তাদের এলাকায় আসলে তিনি গণসংযোগ করেছেন। এবং যেটি আসলে জানিয়ে রাখা দরকার সেটি হচ্ছে যে এই আসনটি কিন্তু হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এলাকা। তেজগাঁও শিল্পাঞ্চল তেজগাঁওয়ের একাংশ এবং আসলে যে এই যে এলাকাটি আছে এই এলাকাটি কিন্তু বরাবরই হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে স্থাপনা রয়েছে এই এলাকাটিতে। এছাড়া এই এলাকায় যে যারা আছেন যে ভোটাররা, সেই ভোটারদের একটি বড় অংশ কিন্তু আসলে বিভিন্ন আয়ের মানুষের, যেমন উচ্চবিত্ত থেকে শুরু করে আসলে অনেক স্বল্প পুঁজির মানুষও কিন্তু এই এলাকাটিতে বসবাস করছেন। তো সব মিলিয়ে আসলে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন জায়গায়। বেশি আমরা তাদেরকে দেখতে পাচ্ছি আসলে যে যারা আসলে স্বল্প পুঁজির মানুষ সেই এলাকাগুলোতে, সেই জায়গাগুলোতে প্রচারণা বেশি চালাতে, কারণ সেখানে আসলে ভোটটি বেশি। আর এখানে যে বিএনপির প্রার্থী রয়েছেন সাইফুল আলম নীরব, তাকে আসলে কোনো ধরনের প্রচারণায় অংশ নিতে এখন পর্যন্ত দেখা যায়নি। আর মোড়ে মোড়ে যে যদি পোস্টার বা ব্যানারের কথা বলি তাহলে আসলে সেই জায়গা থেকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পোস্টার ব্যানার যেমন দেখতে পেয়েছি, জোনায়েদ সাকির পোস্টার ব্যানার কিন্তু এই শিল্পাঞ্চলে আমরা দেখতে পেয়েছি। আর এখানকার যে অবস্থা সেটি বলতে গেলে বলতে হয় যে নির্বাচনী প্রচারণার যে একটা উৎসবের আমেজ সেটি কিন্তু আমরা রাস্তাঘাটে লক্ষ্য করছি। এই উৎসবের আমেজটি এই সন্ধ্যার সময় জানতে আমরা চলে যাব আরেকজনের কাছে, আমাদের সহকর্মী শফিক মোহাম্মদের কাছে। তিনি আছেন মালিবাগ এলাকায়। শাতিলা, আমি এই মুহূর্তে আছি, আপনি যেমনটি বলছিলেন নির্বাচনী প্রচারণার খবর, আমি এই মুহূর্তে আছি হচ্ছে ঢাকা 8 আসনে এবং আপনি জানেন যে এই আসনটি কিন্তু গঠিত হয়েছে মতিঝিল, মালিবাগ, শাহবাগ এবং এলাকা নিয়ে। এবং এই এলাকায় কিন্তু আমরা দেখেছি যে আজকে আপনি জানেন যে বৃষ্টিস্নাত দিন ছিল, এ কারণে কিন্তু সকাল থেকেই যে প্রচারণা সেই প্রচারণা কিছুটা ঘাটতি ছিল। বিকেলের দিকে কিন্তু এখানে প্রচারণা
কিছুটা হয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং আমরা দেখেছি যে ঐক্যফ্রন্ট এবং বিএনপি থেকে যে এই ৮ আসন থেকে মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তিনি কিন্তু প্রচারণায় নেমেছিলেন বিকেলবেলায়, এবং এই এলাকায় মালিবাগ এলাকায় যে শাহী মসজিদ আছে সেই শাহী মসজিদে তিনি আসরের নামাজ পড়েছেন, এবং নামাজের পরপরই কিন্তু এই এলাকায় যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসা বাড়ি আছে সেই বাসা বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে প্রচারপত্র এবং লিফলেট বিতরণ করেছেন। এবং তিনি নির্বাচনে আগামী যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন 30 ডিসেম্বর অনুষ্ঠিত হবে সেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিন্তু তার যে ধানের শীষ প্রতীক আছে সেই প্রতীকে তিনি ভোট চেয়ে দাঁড়ে দাঁড়ে গিয়েছেন এবং তাদের কাছে ভোট প্রার্থনা করেছেন। এবং তিনি বলেছেন যে তাদের বিএনপির আমলে যে সমস্ত উন্নয়ন কার্যক্রম হয়েছে এবং যে সমস্ত উন্নয়ন কার্যক্রম তারা করেছিল তাদের সরকারের সময়, সেই ধরনের উন্নয়ন কার্যক্রম তারা নতুনভাবে আবার শুরু করবে, এবং পাশাপাশি বাংলাদেশকে আধুনিক যে বাংলাদেশ রূপান্তরের ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ তারা সেই পদক্ষেপগুলো নেবেন। এবং পাশাপাশি কিন্তু তারা এই কথাটিও বলেছেন যে প্রচারণা চালানোর সময় যে তারা যেভাবে প্রচারণা চালাচ্ছে সেই প্রচারণা কিন্তু মোটামুটিভাবে তারা করতে পারছে, এবং যে সমস্ত মানুষ যারা ছিলেন তারা কিন্তু উৎসাহ উদ্দীপনার মাধ্যমেই কিন্তু প্রচারণা চালাচ্ছেন। যারা আজকে বের হতে পারেননি তারাও কিন্তু মোটামুটি তাদের যে কর্মী সমর্থক আছেন তাদের মাধ্যমে বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন, এবং তারা যে সামনে যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে সব দলের অংশগ্রহণে এবং খুব উৎসব মুখর পরিবেশে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেইটি কিন্তু সাধারণ মানুষ প্রত্যাশা করেছে। এবং এই যে প্রত্যাশা এবং যে নির্বাচনের যে প্রার্থীরা আছে তারা যে প্রচারণা চালাচ্ছে সেই প্রচারণার মোটামুটিভাবে আজকে এ পর্যন্তই ছিল আমার কাছ থেকে মালিবাগ এলাকা থেকে। তো চলে যাচ্ছি আপনার কাছে পারমিতা। মালিবাগ, তেজগাঁও এবং যাত্রাবাড়ি এলাকার নির্বাচনী প্রচারণার খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মীরা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রণয়নের কাজ করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা ইশতেহারে উঠে আসবে তাদের দাবি দেওয়া। আজ থাকছে গাজীপুরের সাধারণ মানুষের প্রত্যাশার কথা। আসন্ন নির্বাচনে গাজীপুরে গুরুত্ব পাবে অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করে মাস্টার প্ল্যান গ্রহণের প্রতিশ্রুতি। বিশ্ববিদ্যালয় ও নতুন কারিগরি প্রতিষ্ঠান নির্মাণ, পোশাক শ্রমিকদের জন্য সুপরিকল্পিত আবাসন, যানজট নিরসনও চাইছেন ভোটাররা। এছাড়া নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহ গুরুত্ব পাবে ভোটের মাঠে। সময় সংবাদে আরও থাকছে। ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফেথাই। বাংলাদেশে গুড়ি গুড়ি বৃষ্টি, বৃহস্পতিবারের পর শৈত্যপ্রবাহের পূর্বাভাস। রাজধানীর বাইরে নির্বাচনী প্রচারণার খবর জানাতে সিলেটের টিলাগড় এলাকায় আছেন ইকরামুল কবির এবং চট্টগ্রামের জুবলি রোড এলাকায় আছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রথমে যাব সিলেটে ইকরামের কাছে। সকাল থেকেই মেঘাচ্ছন্ন দিন ছিল, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই আবহাওয়ার মধ্যে প্রার্থীরা চষে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। আমি এখানে দাঁড়িয়ে আছি 1 নম্বর সিলেট 1 আসনে। এই কিছু সময় আগে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির খাদিমপাড়া, শিবগঞ্জ, টিলাগড় এবং তার আগে বন্দরবাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। সবকিছু মিলে বলা যায় যে এই যে সিলেটের সিটি কর্পোরেশন এবং তার পরে যে সিলেট সদর উপজেলা, এই দুইটি জায়গা নিয়ে যে সিলেট 1 আসন, এই 1 আসনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন সকল প্রার্থী। বিশেষ করে এই আসনে যে প্রার্থীরা রয়েছেন 10 জন প্রার্থী, সবচেয়ে বেশি প্রার্থী, তার মধ্যে 2 জন প্রার্থীর মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। এক হচ্ছে কি মহাজোট প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডক্টর AK আব্দুল মমিন এবং বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। ধানের শীষ নিয়ে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 2 প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং সিলেট 1 আসনের সর্বোচ্চ ভোটার 5,43,000 উপরে ভোটার রয়েছে, এবং যার মধ্যে সিটি কর্পোরেশন ভোটারই রয়েছে 3,23,000 ভোটার। এই বিশাল অঙ্কের ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য প্রার্থীরা তাদের দ্বারে দ্বারে ঘুরছেন, তাদের নতুন প্রত্যাশার কথা শোনাচ্ছেন, উন্নয়নের কথা শোনাচ্ছেন
চাচ্ছেন এবং ভোটাররা চাচ্ছেন যে বেশি উন্নয়ন করার কথা শোনাবেন তাকেই বেছে নেবেন, এমনটাই ভোটারদের মধ্যে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত আকাঙ্ক্ষা রয়েছে এবং তারা শুনতে চাচ্ছেন তাদের প্রত্যাশার কথা। তারা মনোযোগ দিয়ে শুনছেন, অনুধাবন করছেন এবং বিচার বিশ্লেষণ করে 30শে ডিসেম্বর তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ছিল সিলেট 1 আসনের প্রচারণার সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি চট্টগ্রামের খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পার্থ। ধন্যবাদ ইকরাম। চট্টগ্রামেও কিন্তু নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। পাড়া মহল্লা থেকে শুরু করেই কিন্তু সব জায়গায় এখন নির্বাচনী আমেজ। সেক্ষেত্রে আমরা দেখছি পোস্টার ব্যানারে আসলে ছেয়ে গেছে পুরো চট্টগ্রাম। সেক্ষেত্রে আসলে দিন যত যাচ্ছে ততই কিন্তু নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। সেক্ষেত্রে আমরা দেখছি প্রার্থীদের মধ্যেও কিন্তু এই নির্বাচনী যে আমেজ, সেই আমেজটুকু কিন্তু দিন দিন বাড়ছে। সেক্ষেত্রে চট্টগ্রামের 9 আসনে আজকে আমরা আছি জুবলি রোড এলাকায়। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে কিন্তু এই 9 আসন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটি কারণে 9 আসন গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আসলে 300 আসনের মধ্যে 6টি আসনে ইভিএম এ ভোট হবে, তার মধ্যে একটি আসন হচ্ছে 9 আসন, যেখানে ভোটাররা ইভিএম পদ্ধতিতে তারা ভোট প্রদান করবে। সেক্ষেত্রে আজকে রিটার্নিং কর্মকর্তার সাথে চট্টগ্রামের যে 16 আসনের প্রার্থীরা রয়েছে সকালে তাদের সাথে মত বিনিময় ছিল। এই কারণে আমরা দেখেছি সকালে বিএনপি কিংবা আওয়ামী লীগ প্রার্থী যারা ছিল তারা কিন্তু নির্বাচনী প্রচারণা আজকে সকাল থেকেই চালাননি। তবে মত বিনিময় সবার পরেই আমরা দেখেছি দুপুরে তার প্রচারণা শুরু করেছেন চট্টগ্রাম 9 আসনের আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নোফেল। তিনি নগরীর যে আমবাগান এলাকা রয়েছে, নগরীর আলকরণ এলাকা রয়েছে, এছাড়া নগরীর যে ফিরিঙ্গি বাজার এলাকা রয়েছে সেখানে তিনি তার যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণাটুকু তিনি চালিয়েছেন। আমরা দেখেছি তিনি প্রার্থীদের কাছে যাচ্ছেন এবং সরকারের যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়নের কথা তিনি বলছেন এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 9 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নোফেলকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য কিন্তু আমরা দেখেছি তার পক্ষে যারা কর্মী সমর্থকরা কাজ করছেন তারা তার পক্ষে ভোট চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের জুবলি রোড এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। পারমিতা। চট্টগ্রাম ও সিলেটে নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন পার্থপ্রতিম বিশ্বাস ও ইকরামুল কবির। চট্টগ্রাম 9 আসনের 144টি কেন্দ্রে 288টি ইলেকট্রনিক ভোটিং মেশিন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে নির্বাচন কমিশন। ঢাকা থেকে নেয়া ইভিএম মেশিনগুলো দুপুরে চট্টগ্রামের প্যারেড ময়দানে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ইভিএম মেশিন হস্তান্তর করেন। পরবর্তীতে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত 3 বাহিনীর কর্মকর্তাদের কাছে মেশিনগুলো বুঝিয়ে দেওয়া হয়। প্রতিটি কেন্দ্রে 2টি করে ইভিএম ব্যবহার করা হবে। আগামী 30শে ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 9 সহ মোট 6টি আসনের সবগুলো কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু বিব্রত বোধ করলেই হবে না, বরং তার জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের 10 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি একথা বলেন। ডক্টর কামাল বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির পদক্ষেপ যথেষ্ট নয়। এর আগে দুপুর 2টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। ডক্টর কামাল ছাড়াও বৈঠকে ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আসম আব্দুর রব, কাদের সিদ্দিকী ও মাহমুদুর রহমান মান্না সহ বেশ কয়েকজন। প্রচারণার সময় দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাদের উপর হামলা, নির্যাতন, ভাঙচুর সহ নানা অভিযোগ বৈঠকে তুলে ধরেন ঐক্যফ্রন্ট নেতারা। এদিকে ডক্টর কামালের ওপর হামলার ঘটনায় 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। গাজীপুরের শ্রীপুরে শিশু রাকিন অপহরণ ও হত্যার মূল আসামি ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব 1। রোববার শ্রীপুর ও জয়পুর থেকে প্রধান আসামি পারভেজ শিকদার ও তার সহযোগী ফয়সাল আহমেদকে গ্রেপ্তার করে তারা। গত 5 ডিসেম্বর 10 বছরের শিশু রাকিনকে অপহরণের পর হত্যা করে তারই গৃহশিক্ষক পারভেজ শিকদার। এতে সহযোগিতা করে তার বন্ধু ফয়সাল। গ্রেপ্তারকৃত ফয়সাল শিমুলতলী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এগ্রিকালচার ডিপ্লোমার ছাত্র বলে জানিয়েছে র্যাব। বড় অঙ্কের টাকা পাওয়ার উদ্দেশ্যে রাকিনকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয় বলে জানিয়েছে র্যাব। বিভিন্ন অপরাধ বিষয়ক সিনেমা, নাটক ও ক্রাইম পেট্রোলের অপরাধমূলক কর্মকাণ্ডে উৎসাহিত হয়ে রাকিনকে হত্যার পরিকল্পনা করা হয় বলে স্বীকার করে পারভেজ। চাঁদপুরে স্বামী স্ত্রী সহ একই পরিবারের 4 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার দেবপুর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
স্বজনরা জানান সকালে পরিবারের লোকজনের কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে মাইনুদ্দিন ও তার 2 ছেলের লাশ দেখতে পান তারা। কিছুক্ষণ পরে বাড়ির পাশের পুকুর পাড় থেকে স্ত্রী ফাতেমা বেগমের লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পারিবারিক কলহের জের ধরেই এই 4 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক। ঘূর্ণিঝড় ফেথাইয়ের কারণে বাংলাদেশে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ সকালে সময় সংবাদকে এই কথা জানান। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকবে। এরপর মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। 30 ডিসেম্বরের নির্বাচনে নৌকাকেই বেছে নেবে জনগণ। বিজয় দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বললেন, আগুন সন্ত্রাসীদের ভোট চাওয়ার অধিকার নেই। 14 প্রতিশ্রুতি দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা। 111-এর সংস্কারবাদীদের অনেক পরিকল্পনা ঠাঁই পেয়েছে বলছেন বিশ্লেষকরা। প্রচারণায় জমজমাট নির্বাচনী মাঠ। ভোট টানতে বৃষ্টিবিঘ্নিত দিনেও দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন ভোটাররা। নানা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা ডক্টর কামাল হোসেনের ওপর হামলার ঘটনায় 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশকে ইসির নির্দেশ। এবং বেগম জিয়ার প্রার্থিতা নিয়ে রিটের শুনানিতে তৃতীয় বেঞ্চের প্রতি আবারও অনাস্থা। শুনানি পেছানোর কারণে বেগম জিয়া ক্ষতিগ্রস্ত হলে দায় আইনজীবীদের, মন্তব্য আদালতের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।